এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মোহাম্মদ। খেলাধুলার সব খবর জানাবো আমি সঞ্জয় তরফদার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ষোড়শ সংশোধনী বাতিলের জেরে ফরহাদ মজার অপহৃত, দাবি ফখরুলের দ্রুত তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। বৃষ্টিতে জলজট, যানজটের নগরী ঢাকা, সিলেটে বন্যার আরো অবনতি, তিস্তার পানিতে ডুবছে উত্তরের চরাঞ্চল। অধিনায়কত্ব নিয়ে এখনই ভাবতে চান না মাহমুদুল্লাহ, ব্যক্তিগত পারফরমেন্সের ওপরেই মনোযোগ। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে ঢাকায় অবৈধ স্থাপনা সরাতে 10 মাস। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতো জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। ফরহাদ মজার নিখোঁজের ঘটনায় সরকারকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করছেন সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের জেরেই অপহৃত হয়েছিলেন ফরহাদ মজার। অন্যদিকে রহস্য বের করতে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আদালত থেকে পরিবারের কাছে ফেরার অনুমতির পর মঙ্গলবারই ফরহাদ মজহারকে ভর্তি করা হয় রাজধানীর বারডেম হাসপাতালে। তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। স্বজন ও খুব ঘনিষ্ঠজন ছাড়া আর কেউ তার সঙ্গে দেখা করতে পারছেন না। এদিকে ফরহাদ মজাহারকে অপহরণের ঘটনায় সরকারই জড়িত বলে অভিযোগ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দাবি, ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বিরুদ্ধে যাওয়ায় মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করেছে সরকার। ফরহাদ সাহেবের ব্যাপারটা নিয়ে যেটা চলছে গত কাল থেকে, এটা আমাদের কাছে আবার পুরনো কথায় আসতে হয় যে যখনই সরকারের বিরুদ্ধে কোনো ঘটনা ঘটেছে, অর্থাৎ এই রায়টা হলো আপনার ষোড়শ সংশোধনী, তারপরে কিন্তু ঘটনাটা ঘটল। তবে এ ঘটনায় সরকারের হাত থাকার অভিযোগ নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গাজীপুরের টঙ্গীতে সাংবাদিকদের তিনি জানান, ফরহাদ মজাহার কিভাবে খুলনা গেলেন, এতে কারা জড়িত সবই তদন্ত করা হচ্ছে। কিভাবে গিয়েছেন, কি নিয়ে তিনি বের হয়েছেন, কয়টার সময় বের হয়েছেন, প্রতি ঘন্টার খবর আমরা রেখেছিলাম তার মোবাইলকে ট্র্যাক করতে করতে। মামলা হয়েছে, মামলাটা সম্পূর্ণ তদন্ত রিপোর্ট আমরা খুব শীঘ্রই প্রকাশ করব। গত সোমবার ভোররাতে মোহাম্মদপুরের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ফরহাদ মজহার। পরে সেদিন রাতে যশোর নোয়াপাড়ায় একটি বাস থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আদাবর থানায় তার পরিবারের করা অপহরণের মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টিতে জলজট আর যানজটের নগরী পরিণত হয়েছে রাজধানী। দিনভর দুর্ভোগ সঙ্গ করে চলতে হয়েছে নগরবাসীকে। ঢাকা সহ সারা দেশে আরো 2 দিন বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। বুধবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে 28 মিলিমিটার। এইটুকু বৃষ্টিতে অলিগলি ও সড়কে জমেছে থই থই পানি। এমনিতেই ভাঙাচোরা রাস্তা, তার উপর জলাবদ্ধতা, দুয়ে মিলে যন্ত্রণায় নগরবাসী। তাদের ক্ষোভ, সিটি কর্পোরেশন কথা বলে বেশি, কাজ করে কম। রাস্তায় 1 হাঁটুর উপর পানি, এক জায়গায় 1 মাজা, যার জন্য অর্ধেক পথে মেয়ে সব ভিজে গেছে, বাসে নিয়ে আসছে। হাঁটতে অসুবিধা হয়, তো এই স্কুলে আসতে অসুবিধা হয়, নামতে অসুবিধা হয়। কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না, রিক্সা ছাড়া যে হেঁটে যাবো সেরকম রাস্তাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আটকা যায় এরকম পানি অল্পতেই, সমস্যা অনেক দিন যাবত পড়তেছে না, তো সংস্কার তো হচ্ছে না রাস্তা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে 111 মিলিমিটার। তাই পার্বত্য এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই বৃষ্টিপাত আরও 2-1 দিন অব্যাহত থাকবে। দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টিপাতের গত 2 দিন ধরে যেরকম তীব্রতা ছিল, তীব্রতা বহুলাংশে হ্রাস পাবে। তাছাড়া এই অতি বৃষ্টিপাতের কারণে বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেটের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বন্যা কবলিত কিছু কিছু এলাকায় পানি বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। জাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েকদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা করছে প্রশাসন। এজন্য সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকার বসবাসকারীদের। জেলা প্রশাসনের উদ্যোগে গত 3 দিনে ভেঙে ফেলা হয়েছে প্রায় 200 বাড়ি। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন জানান, পাহাড়ি এলাকা থেকে সরিয়ে দেওয়া লোকজনের জন্য 5টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে এসব কেন্দ্রে এখন পর্যন্ত কাউকে যেতে দেখা যায়নি। এদিকে ভারী বৃষ্টিতে কক্সবাজার সদর, টেকনাফ, মহেশখালী ও পেকুয়া উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী দিচ্ছে প্রশাসন।
আমরা আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছি ওই সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকাতে বা ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে যে সমস্ত লোক বসবাস করছে তাদেরকে আমরা জোরপূর্বক সরায় নিয়ে আসব এবং তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে তাদের বাসস্থান এবং তাদের আহারের ব্যবস্থা আমরা করব। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিলেট সদর, বিশ্বনাথ, কানাইঘাটে সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে ৩ উপজেলার নিচু এলাকা। বন্যা নিয়ন্ত্রণ কক্ষ জানায় কুশিয়ারা নদীর পানি আমলশীদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জে ৩ সেন্টিমিটার থেকে ৬ সেন্টিমিটার পর্যন্ত কমলেও এখনও রয়েছে বিপদসীমার উপরে। জেলার ৮ উপজেলায় পানিবন্দী প্রায় ৩ লাখ মানুষ। বিভিন্ন এলাকায় বেড়েছে নদী ভাঙন। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। প্রশাসন জানিয়েছে জেলার 10টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে শতাধিক পরিবার। বন্ধ রয়েছে 206টি শিক্ষা প্রতিষ্ঠান। বন্যায় আমরা তো গলতা বাড়ি গো সপ্তাহ মুড়ো নিছে, এখন তো আমরা অস্তিত্ব নাই। এখন আমরা কি করি? সাফ সুফ আমার বারর গিয়া ফুরতা দেখিয়া ডরাইরা গিয়া গরো ফুতিরা না গিয়া রাইতে ইয়ারলে ওটা সমস্যা করেন বাচ্চাইতে গিয়া আমার মানে এযাবৎ আমরা মানে পরিদর্শন করে যা পেয়েছি ২৫০০ পরিবার পানির নিচে হলো। সরকার থেকে আমরা যৎসামান্য একটা সহায়তা পেয়েছি, মাত্র ২৫০ টন চাউল। এদিকে সিলেটে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ওসমানীনগরের ৪ ইউনিয়ন। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের অনিয়মের কারণে প্রতি বছর একই জায়গায় ভাঙছে বাঁধ। তবে কর্মকর্তাদের দাবি আগাম বন্যার কারণে এবার বাঁধের সংস্কার কাজ শেষ করা যায়নি। সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নে বাঁধ ভেঙে যাওয়ায় প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে তলিয়ে গেছে অন্তত ৩২টি গ্রাম। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে সাদিপুর থেকে গালিমপুর পর্যন্ত ৮ কিলোমিটার বাঁধের একটি জায়গায় প্রতি বছর দেখা দেয় ভাঙন। এবারও সাদিপুর পয়েন্ট থেকে পানি ঢুকেছে লোকালয়ে। রাস্তা উপরে দিয়ে পানি এলেও রাস্তাটা ভাঙে যায়, আপনার খাম কাজ করলে করার পরেও আপনার হয়েও উপরে দিয়ে পানি দেয়। তো এই রাস্তাটা প্রতি বছর মাটি পড়ে তো, কিন্তু এই রাস্তাটা তো আমরা শান্তি পাইতে পারি না। পানি বাইয়া যায় তখন অটোমেটিক ভাঙে যায়। কতদিন ধরে এগুলা এই সমস্যা? এই সমস্যাটা প্রায় বোধহয় ৪-৫ বছর হইবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, বাঁধ সংস্কারের জন্য এবছর বরাদ্দ হয় প্রায় ৬.৫ লাখ টাকা। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে কাজ করা হয়েছে অত্যন্ত দায়সারাভাবে। এইটা কাজ তো, এটা তো অনুমানিক ৫ ফিট উপরে উঠবে সড়কটা। এই সড়ক তো ৫ ফিট উপরে না তুলে তারা এই যে ১ কিলোমিটার জায়গা যেটা রয়েছিল, এটা ১ লাখ টাকা টেন্ডার হলো, এটা তো মাটি না কেটেই যদি একদম ৬ ইঞ্চি ৭ ইঞ্চি ১২ ইঞ্চি মাটি দিল, এই মাটিতে তো কাজ হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছে, নিয়ম মেনেই কাজ শুরু করেছিলেন তারা, কিন্তু কাজ শেষ না হতেই বাঁধ উপচে পানি ঢুকতে থাকে। তার ১-২ দিন করলে ফুল হেঁটি করা হয়ে যেত, সেই আংশিক কাজটা এবং আমার যে বাস টাস ফেলা সেটিং করা হয়েছে সব সহ ভেঙে ওভারফ্লাডেড হয়ে যায় এবং একেবারে রাতারাতি মোটামুটি বাঁধের উপরে পানি উঠে যায় ১ থেকে ১.৫ মিটারের মতো। ওসমানীনগরের সুরিকোনা স্কুলে আশ্রয় নিয়েছে ৩০টি পরিবার। তারা জানিয়েছে এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা মেলেনি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এদিকে মৌলভীবাজারে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় ৫ উপজেলায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। পর্যাপ্ত ত্রাণ ও চিকিৎসার সংকটের অভিযোগ করছেন এলাকাবাসী। কুশিয়ারার নদীর পানি মৌলভীবাজারে কিছুটা কমলেও শেরপুরের দিকে বইছে বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপরে। বসতঘরের চারদিকে পানি, ময়লা পানিতেই কাটছে দিন। বন্যায় ভেঙে গেছে স্যানিটেশন ব্যবস্থা, তলিয়ে গেছে সবকটি নলকূপ। এতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির চরম সংকট। বেড়েছে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ নানা রোগের প্রকোপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। দুর্গতদের অভিযোগ, টানা ২ সপ্তাহ পানিবন্দী থাকলেও পাচ্ছেন না পর্যাপ্ত ত্রাণ ও চিকিৎসা সহায়তা। আমার ৩টা বাচ্চা বেমার আছে, ডায়রিয়ার রোগী একটা বাচ্চা খাইলে আমার পানি ধরছে, ৩জন বাচ্চা তুকে বাখরছেন, নাওর কোলে পাইছেন। কোন তো মহিলা বলা আন্না পানি বাঙ্গিয়া হাতরাইয়া, কোন মহিলা বলে কিছু পাইলাম পানি গোর দুয়ার পুরো গেছে, 11 জায়গা রইয়া আশ্রয় রইছে। আপনি কতদিনও পাইছেন, আমি বাচ্চা আমি আপনারে কুচ্চু দিছি। তবে সিভিল সার্জন বলছেন, বন্যা কবলিত এলাকায় যে মেডিকেল টিম আছে তা পর্যাপ্ত। বর্তমানে যে অবস্থা রয়েছে এটা খুব ঝুঁকিপূর্ণ আমরা মনে করি না, এবং বন্যার পানি সরে যাওয়ার পরে এই স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়তে পারে, এবং সেই স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা করার জন্য আমাদের মৌলভীবাজার জেলাতে ৬৭টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে, কোনো কিছুর কোনো ঘাটতি নেই।
মৌলভীবাজারের ৫ উপজেলায় তৃতীয় দফার এই বন্যায় ৩৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় পানিবন্দী কমপক্ষে ৩ লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে আবার প্লাবিত হচ্ছে চরাঞ্চল। উজানের ঢল অব্যাহত থাকলে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভারতের গজলডোবা ব্যারাজের গেট খুলে দেয়, পানির চাপ বাড়ছে তিস্তায়, সঙ্গে যোগ হয়েছে বৃষ্টির পানি। পানি বাড়ার এই গতি অব্যাহত থাকলে যে কোনো সময় নদী বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে বেড়িবাঁধের ভেতরের বাসিন্দাদের। তিস্তার পাশাপাশি পানি বাড়ছে শাখা নদীগুলিতেও। বন্যাতে এলে কোষ্টা কাষ্টি মনে করো ভর্তি তলে গেছে, কোনো সরকারি অনুদান পাইনি। সরকারি কোনো ব্যবস্থা নিত বা কোনো এনজিওর মাধ্যমে নিত, তাহলে আমাদের এলাকার অনেক গরিব দুঃখী মানুষ বাঁচত। পুরো দেশেই মোটামুটি এখন বন্যার কবলে বলা যেতে পারে। আমরা কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার, লালমনিরহাট, এদিকে বগুড়া, মোটামুটি বন্যা বেশ এবার একটু আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে এপ্রিলের দিক থেকে। আর যেটা এখন চিন্তার বিষয় সেটা হলো, আমরা প্রতিবেদনও দেখছিলাম যে পানিবাহিত রোগ অনেক বাড়ছে এবং এত মানে বড় পরিসরে যদি এটা হয়, এটা সামাল দেওয়াটা আগে থেকে প্রস্তুতি না নিলে প্রশাসনের জন্য বেশ কঠিন হয়ে যাবে বলেই মনে হচ্ছে। আমরা যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন বগুড়ায় যিনি আছেন, বা বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের সাথে কথা বলছিলাম, তারা যেটি আমাকে জানিয়েছেন যে 5 দিনের বেশি বন্যার পূর্বাভাস তারা দিতে পারেন না। তারা সর্বোচ্চ 5 দিনের দিতে পারেন, কিন্তু এবার জুলাই ও আগস্ট মাসে বৃষ্টির যে পূর্বাভাস, মানে বৃষ্টির যে লক্ষণ দেখা যাচ্ছে, তাতে কিন্তু মনে হচ্ছে যে একটি প্রলম্বিত বন্যা হলেও হতে পারে। প্রশাসন যদি এখনই আসলে সতর্কতা নেয় যে বিশেষ করে খাবার পানি বা খাবার এবং এই পানিবাহিত রোগগুলি প্রতিরোধ না করার, তাহলে একটি বড় ধরনের দুর্যোগের মধ্যে দিয়ে আসলে আমরা যেতে পারি। তবে আমার ধারণা, এখন যেরকম বাংলাদেশের মানুষের যোগাযোগ, বিশেষ করে ইন্টারনেট এবং টেলিফোন ক্যাপাসিটি যেরকম বেড়েছে, তাতে আমার ধারণা সবকিছু প্রশাসনের কাছে তথ্য থাকছে এবং প্রশাসন এটি উদ্যোগ তারা। এবছর কিন্তু প্রাকৃতিক দুর্যোগও কিন্তু অনেক বেশি, কারণ আপনার সুনামগঞ্জের ওদিকটা একবার বন্যা হয়ে গেল, আগাম বন্যা হয়ে গেল, পাহাড় ধসের একটা বড় ধরনের ঘটনা ঘটলো আমাদের এখানে, আবার বন্যাও এসেছে। তার মানে এত বড় প্রাকৃতিক দুর্যোগ আসলে সামাল দেওয়ার মতো আমাদের কতটা ক্ষমতা আছে বা কতটা প্রস্তুত আমাদের প্রশাসন, সেটা কিন্তু খারাপ নেই, কারণ আমরা তো আসলে দেখছি প্রতি বছরই আমরা। আরো একটি বিষয় খুব লক্ষ্য করার মতো, যে উজান থেকে যে 3টি নদীর পানি আমাদের এখানে আসে, 3টি নদীর পানি যদি আসলে একসঙ্গে বাড়ে, আপনি যেমন বলছিলেন যে সারা বাংলাদেশে, এদিকে উত্তরাঞ্চলে লালমনিরহাটের কথা আমরা বলছিলাম তিস্তার ক্ষেত্রে, ওদিকে সিলেট, মৌলভীবাজার এবং কক্সবাজার, মানে পদ্মা, ব্রহ্মপুত্র এবং যমুনার পানি যদি একসঙ্গে বাড়ে, তাহলে কিন্তু 1998 সালের মতো একটি বন্যা হওয়া সম্ভব। তবে যত বড় বন্যাই হোক, আমরা প্রস্তুত থাকলে আমার ধারণা যে এটি আসলে কাটে যাওয়া সম্ভব। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারা, উত্তরা ও ধানমন্ডি আবাসিক এলাকার অনুমোদনহীন বাণিজ্যিক স্থাপনা 10 মাসের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিটের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয় বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি AKM জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ। 2016 সালে গুলশানের হলি আর্টিজানে হামলার পর অনুমোদনহীন 552টি প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করে রাজুক। ওই বছরের 25 জুলাই শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। তবে উচ্ছেদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে 237টি প্রতিষ্ঠান। সে সময় 2016 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ব্যবসা পরিচালনার অনুমতি দিয়েছিল আদালত। বুধবার রিটগুলো নিষ্পত্তি করে আদেশ দেন আদালত। আদেশে বলা হয়, অপসারণ না হলে বিনা নোটিশে ওইসব স্থাপনায় অভিযান চালাতে পারবে রাজুক। এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে আগামী 10 মাসের ভিতরে সরিয়ে ফেলার জন্য হাইকোর্ট সময় প্রদান করেছেন এবং এই 10 মাসের ভিতরেই তাদেরকে আবাসিক এলাকার থেকে তাদের প্রতিষ্ঠানগুলোকে সরিয়ে নিতে হবে। এসব স্থাপনার মধ্যে রয়েছে স্কুল, কলেজ, হাসপাতাল, আবাসিক হোটেল, রেস্তোরাঁ, বিপণী বিতান সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। তবে কনভার্সন ফি দিয়ে রাজুকের অনুমতি নিয়ে আবাসিক এলাকায় ব্যবসা পরিচালনা করা যাবে বলে জানিয়েছে আদালত। গুলশান বনানীর কিছু কিছু প্লট আমার জানা মতে তারা কনভার্সন ফি দিয়ে আবাসিক কাজে ব্যবহার না করে বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য অনুমতি নিয়েছে। এগুলো রাজুক কতখানি দেবে না দিবে সেটা আলাদা কথা, কিন্তু বর্তমানে যে অবস্থাতে আছে এই অবস্থাতে তারা থাকতে পারবে না। তবে এখন থেকে 10 মাসের মধ্যে ওইসব স্থাপনা রাজুক বা কোনো সংস্থাই উচ্ছেদ অভিযান চালাতে পারবে না। বিচ্ছিন্ন করা যাবে না গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ।
আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের বোর্ডিং পাস নেওয়ার সময় টিকিটের সঙ্গে ছবি সহ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ বিমান সহ সব এয়ারলাইন্সকে এই নির্দেশনা দিয়েছে বেসামরিক চলাচল কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে পারবেন। যাত্রী এবং উড়োজাহাজের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় সিভিল এভিয়েশন। এবার একটি বিরতি নিচ্ছি। রাত ৯টায় ৯:২১ ফিরে এলাম রাত ৯টায় বাংলাদেশে। জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে জানিয়ে তা ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সামরিক বাহিনী কারো থেকে পিছিয়ে থাকবে না ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এজন্য প্রয়োজনে সবই করবে সরকার। ১৯৭৫ সালের ৫ই জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর। বাহিনীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিজিআর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে দেশের উন্নয়নে ইতিহাস সৃষ্টি করেছে সরকার। জঙ্গি দমনের সাফল্যে সব বাহিনীর কৃতিত্বকে মূল্যায়ন করে মাদক নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সকলে মিলেই কিন্তু এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা একটা অভিযান পরিচালনা করে অত্যন্ত সফলতা অর্জন করেছি, যা বিশ্বব্যাপী একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে, যে কোনো মতেই বাংলা মাটিতে কোনো রকম জঙ্গিবাদের স্থান না হয়। সেনাবাহিনীর কমান্ড চ্যানেল কার্যকর রাখতে নেতৃত্বের প্রতি অনুগত ও অধস্তনদের প্রতি যত্নশীল থাকতে সেনা সদস্যদের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ফোর্সেস গোল ২০৩০-এর আলোকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছেন, এটা কেন দরকার, ওটা কেন দরকার, এটা আনতে হবে কেন, ওটা আনতে হবে কেন। বড় বড় দেশ, উন্নত দেশ, তাদের সবই আছে, কারণ তাদের অনেক সম্পদ আছে। আমাদের হয়তো সম্পদের সীমাবদ্ধতা আছে, তারপরেও আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যা যা থাকা দরকার, যদি একেবারে অল্প পরিমাণেও থাকে, আমাদের সেটা থাকতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বের বাইরে বিদেশের মাটিতে শান্তি রক্ষা ও দেশের মাটিতে দুর্যোগ দুর্বিপাক মোকাবেলা থেকে শুরু করে উন্নয়ন কর্মকাণ্ডে সামরিক বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলা খবরের জন্য সঞ্জিত, আমরা প্রতিদিনই আসলে এক একজন আমাদের ক্রিকেটারদের আমরা একটা ইন্টারভিউ আনছি। আজকে মাহমুদুল্লাহ একটা ইন্টারভিউ আছে এবং মাহমুদুল্লাহ আসলে ক্যাপ্টেন্সি পাবে কি পাবে না এই নিয়ে একটা চিন্তা ভাবনা আছে। এই খবরটি আছে, আরো কিছু খবর আছে আমি জানাবো আপনাদেরকে। বিরতির পর আলোচনা হচ্ছে। ৯:২৮ ফিরলাম রাত ৯টায় বাংলাদেশে। মাশরাফির উত্তরসূরি হিসেবে মাহমুদুল্লাহর নাম শোনা যাচ্ছে। খোদ বিসিবি সভাপতি ইঙ্গিত দিয়েছেন ২০১৯ বিশ্বকাপে টাইগারদের অধিনায়ক হিসেবে দেখা যাবে অন্য কাউকে। বিসিবির তালিকায় আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ। জোর গুঞ্জন চলছে বিসিবির বাজি মাহমুদুল্লাহ রিয়াদের ওপর। তবে এখনই এসব নিয়ে ভাবতে নারাজ টাইগার অলরাউন্ডার। আপাতত ব্যক্তিগত পারফরমেন্সেই মনোযোগ তার। ইট হ্যাজ বিন ইনিশিয়েটেড। আপনারা দেখেন টি-20 ক্যাপ্টেন্সি নিয়ে আমরা যেমন একটা কথাবার্তা হয়েছিল, আমরা দেখেছি যে ২০২০ পর্যন্ত ২০-এ মাশরাফি খেলতে পারবে কি না এজ এ ক্যাপ্টেন আমরা জানি না। সো সেই জন্যই কিন্তু আমরা তখন ওর সাথে আলাপ আলোচনা করেছিলাম, তবে ওর ডিক্লারেশনটাও নিজের থেকেই দিয়েছে। বিসিবি বসের এই বক্তব্যের পর শুরু হয়েছে জল্পনা কল্পনা। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত কি তাহলে দলের সাথে থাকছেন না মাশরাফি? যদি তাই হয়, তবে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের উত্তরসূরি কে হবেন? সিনিয়রদের মধ্যেই কাউকেই হয়তো বেছে নেবে বোর্ড। অধিনায়ক হওয়ার দৌড়ে সাকিব তামিমরা আছেন বোর্ডের বিবেচনায়। টাইগারদের নতুন ক্যাপ্টেন হিসাবে আসতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদও। তবে রিয়াদ নিজে কি ভাবছেন অধিনায়কত্ব নিয়ে? সেটা অনেক দূরের কথা। এখনো খেলছি, আমি শুধু এখন বিং আ প্লেয়ারকে আমি আমার দলের জন্য সার্ভিস দিতে চাই।
এই ধরনের কোনো কিছু যদি ঘটে তো এটা আর কি পরে দেখা যাবে আর কি। রিয়াদের অলরাউন্ডিং নৈপুণ্যে অনেক ম্যাচ জিতেছে বাংলাদেশ। গত বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে ব্যাটে বলে দারুণ পারফরমেন্সে জিতেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। তবে জাতীয় দলে অনেকদিন ধরেই বল হাতে নেওয়ার সুযোগ হয়নি। এ নিয়ে মোটেও হতাশ নন মাহমুদুল্লাহ। বিপিএলে যেহেতু আপনি মেনশন করলেন বোলিংটা ভালো হয়েছিল, বাট আমি শুধু এতটুকুই মনে করি যে আমি যতটুকু আমার টিমে অবদান রাখতে পারি এবং টিমের জন্য যখনই যেই মুহূর্তে যেই কাজটা করার প্রয়োজন আমি সবসময় প্রস্তুত থাকি। 2007 সালে অভিষেকের পর থেকে এ পর্যন্ত 145টি ওডিআই খেলেছেন রিয়াদ। 3 সেঞ্চুরিতে রান করেছেন 4000 আর অ্যাকাউন্টে জমেছে 70 উইকেট। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। বিপিএলের গত আসরে বাজিমাত করেছে খুলনা টাইটান্স। শিরোপা না জিতলেও প্রথম আসরে তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মাহমুদুল্লাহর দলকে। এবার শিরোপার লক্ষ্য নিয়ে নামছে টাইটান্স। কোচ হিসেবে আনা হয়েছে লঙ্কান লেজেন্ড মাহেলা জয়ওয়ার্দানেকে। খেলোয়াড় তালিকায় আছে তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়া সফরে প্রথম ওয়ানডে নাটকীয় জয় পেয়েছে বিসিবি হাই পারফরমেন্স ইউনিট। ডারউইনে নর্দার্ন টেরিটরি একাদশকে হারিয়েছে 1 উইকেটে। 190 রানের টার্গেট 3 বল আগে টপকেছে লিটন বিজয়রা। ছোট টার্গেটে 58 রানের জুটি গড়েন লিটন দাস ও এনামুল বিজয়। 31 বলে 41 রান করেন লিটন, 20 করে আউট হন বিজয়। এরপর ব্যাটিং ধসের শুরু। ব্যর্থ হয়েছে নাজমুল শান্ত, মেহেদি ফারুক ও ইমতিয়াজ হোসেন। 129 রানে 7 উইকেট হারায় সফরকারী দল। অষ্টম উইকেটে 44 রানের জুটি গড়ে বিপর্যয় কাটান তানভীর হায়দার ও আবুল হাসান রাজু। শেষ পর্যন্ত তানভীরের অপরাজিত 51 রানে জয় পায় এইচপি ইউনিট। রাজুর ব্যাটে আসে 31 রান। এর আগে নিয়ন্ত্রিত বোলিংয়ে টেরিটরি একাদশকে 200-র নিচে আটকে রাখে লিটনের দল। 2 উইকেট নেন রাজু। ভারতের বিপক্ষে একমাত্র টি-20-র জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন ক্রিস গেইল। বাদ পড়েছেন লেন্ডেল সিমন্স। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা ওয়েস্ট ইন্ডিজের 13 সদস্যের দলে পরিবর্তন একটা। প্রথমবারের মতো নিজের ঘরের মাঠে সাবিনা পার্কে টি-20 খেলবেন গেইল। গত বছর ওয়ার্ল্ড টি-20-তে সবশেষ দেশের জার্সি গায়ে খেলেছেন গেইল। 50 ম্যাচে প্রায় 146 স্ট্রাইক রেটে 1519 রান করেছেন গেইল। সেঞ্চুরি আছে 2টি। সবশেষ 2016-তে নেপাল ইন্টারন্যাশনাল সিরিজ মাতিয়েছিলেন শাপলা এলিনারা। এরপর দীর্ঘ 8 মাস আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ পাননি শাটলাররা। ফেডারেশনের সমন্বয়তার কারণে চলতি বছরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জ বাতিল করে দিয়েছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। এর ফলে আরও দীর্ঘ হলো শাপলাদের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য অপেক্ষা। আফ্রিকার বেনুনি থেকে চীনের বুহান স্টেডিয়াম র্যাকেট হাতে যখন শাটার ওয়ার্ল্ড কাঁপাচ্ছেন ক্যারোলিনা মারিন, সিন্ধু, সাইনারা, তখন বাংলাদেশের শাপলা আক্তারের অপেক্ষা আরেকটা সুযোগের জন্য। গত বছর নেপাল ইন্টারন্যাশনালে দুর্দান্ত খেলে ওমেন্স ডাবলসে ব্রোঞ্জ জিতেছিলেন শাপলা এলিনা। বাংলাদেশ নাম্বার 1-এর সাফল্য ভুলতে বেশি সময় নেয়নি ফেডারেশন। এরপর দীর্ঘ 8 মাস আন্তর্জাতিক পর্যায়ে খেলার কোনো সুযোগ পাননি শাপলা। অপেক্ষা ছিল ঘরের মাঠে ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জের। ফেডারেশনের ব্যর্থতায় সূচি থেকে সেটাও মুছে দিয়েছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। যতটুকু আমি দায়িত্ব নেওয়ার পরে যেটা শুনেছি, এটা আমাদের আগেই যিনি দায়িত্বে ছিলেন ওনার ভুলের কারণেই আমরা একটু পিছিয়ে গেছি। আন্তর্জাতিক পর্যায়ের পর হতাশা আছে ঘরোয়া ব্যাডমিন্টনেও। 20 জুলাই জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপ শুরু হবার কথা থাকলেও সূচি জটিলতায় অনিশ্চিত প্রতিযোগিতা। আমরা যারা রেজাল্ট করে আসছি, আসার পরে এরপরে যে অনেকগুলো টুর্নামেন্ট হচ্ছে, সেই টুর্নামেন্টে যদি আমরা খেলতে পারি তাহলে আমাদের অবস্থানটা বুঝতে পারি যে আমরা টুর্নামেন্ট নাই, বাট আমরা প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস করে কোনো টুর্নামেন্ট পাচ্ছি না। তো এখান থেকে আস্তে আস্তে মনে হচ্ছে আমরাও সরে যাচ্ছি, প্লেয়াররাও অনেকে সরে যাচ্ছে। যে ধরনের বেশি বেশি ঘরোয়া টুর্নামেন্ট পার্টিসিপেট করা উচিত, বা যেভাবে এদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে ইন্টারন্যাশনাল পর্যায়ে রেজাল্ট করার জন্য তৈরি করা উচিত, সে ধরনের কোনো টাইপের অ্যাক্টিভিটিস অ্যাকচুয়ালি এখানে হচ্ছে না। শূন্য প্রেক্ষাগৃহে এভাবেই কোনো মতে টিকে আছে দেশের ব্যাডমিন্টন। ব্যস্ত সূচির কারণে সাকিব তামিমরা যখন দম ফেলার সুযোগ পান না, তখন পুরো ফুটে ওঠার আগেই ঝরে পড়ার আশঙ্কায় দেশসেরা শাপলারা। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটি শেষে ক্যাম্পে যোগ দিয়েছেন জাতীয় হকি দলের খেলোয়াড়রা। বৃহস্পতিবার শুরু হবে অনুশীলন। প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের সঙ্গে যোগ দেবেন জিমি, পিন্টু, কৃষ্ণা, রানারা। এদিকে প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে আগস্টে ভারত ও সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়াতে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে ফেডারেশনের।
এই ছিল আমার কাছে। আর খবর জানাবেন খালেদ মহুয়া। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। আগামী মাসে অনলাইনে ভ্যাট আদায় শুরু করবে জাতীয় রাজস্ব বোর্ড। এরই মধ্যে 50,000 প্রতিষ্ঠান নিবন্ধন করেছে। অনলাইনে ভ্যাট আদায় হলে হয়রানি দুর্নীতি কমে আসবে বলে মনে করছেন প্রকল্প পরিচালক জাকির হোসেন। অন্যদিকে ভ্যাট আইন আরো আধুনিক করার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা। 2013 সাল থেকে অনলাইনে ভ্যাট আদায়ের কার্যক্রম শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড। বিশ্বব্যাংকের সহায়তায় নেওয়া হয় 500 কোটি টাকার প্রকল্প। কিন্তু ব্যবসায়ীদের চাপে নতুন ভ্যাট আইন কার্যকর না হওয়ায় 91 সালের ভ্যাট আইন অনুযায়ী তৈরি হচ্ছে ওয়েবসাইট। মোট 3টি ধাপে শেষ হবে প্রক্রিয়া। প্রথম ধাপ শেষ হবে 1 থেকে 1.5 মাসের মধ্যে, যাতে নিবন্ধিতরা অনলাইনে ভ্যাট দিতে পারবে। দ্বিতীয় ধাপে বড় ভ্যাটদাতাদের ব্যবসার তথ্য ভাণ্ডারের সাথে যুক্ত হবে এটি, যা 2019 সালের মধ্যে শেষ করার পরিকল্পনা। আর তৃতীয় ধাপে নিবন্ধিত ব্যবসায়ীদের ক্রয় বিক্রয় সহ মজুত মালামালের তথ্য থাকবে। এই কাজ করতে 2022 সাল লেগে যাবে। প্রকল্পের কর্মকর্তা বলছেন, এ পদ্ধতি চালু হলে রাজস্ব আদায় বাড়বে কমপক্ষে 30 থেকে 35 হাজার কোটি টাকা। আশা করছি 1-1.5 মাসের মধ্যেই ট্যাক্সপেয়ার সার্ভিসের কাজটা 91 আইনে আমরা শেষ করতে পারবো। এই ট্যাক্সপেয়ার সার্ভিস বলতে আমরা এখানে বুঝি যে অনলাইন নিবন্ধন, অনলাইন রিটার্ন সাবমিশন এবং পেমেন্ট সিস্টেম, আপিল সিস্টেম। পুরনো আইনে ভ্যাট সংগ্রহের প্রক্রিয়া শুরু হলেও নতুন আইনের ভালো দিকগুলো বিবেচনা করা উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা। 91 সনের যে ভালো আইনের ভালো দিকগুলি আপনি নেবেন, নতুন যে 12 সনে যে আইনটি করেছেন, যেটি বিধিতে পরিণত করছেন আপনি 16 সনে, দুটির ভালো দিক নিয়ে করেন না। অর্থনীতিবিদদের মতে এ প্রকল্পের সুফল পেতে হলে ভ্যাট রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও বেগবান করতে হবে। একজন সরকারি রাস্তা বিজনেস করবে, আরেকজন পুরোপুরি ভাড়া দিয়ে সব খরচ দিয়ে তাকে বিজনেস করতে হবে। কীভাবে দুজন চলবে? তাহলে তো প্লেইং ফিল্ড সমান হইল না। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে 5 লাখ টন অপরিশোধিত লবণ আমদানি করবে সরকার। লক্ষ্যমাত্রা চেয়ে উৎপাদন কম হওয়ায় এই সিদ্ধান্ত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার নির্ধারিত আমদানিকারকেরা কয়েকদিনের মধ্যেই লবণ আমদানি করতে পারবেন, তবে উপযুক্ত মান নিশ্চিত করেই তা বাজারজাত করতে হবে। একই পদ্ধতিতে গত বছর 2 দফায় মোট 2.5 লাখ টন অপরিশোধিত লবণ আমদানি করে সরকার। শিল্প মন্ত্রণালয়ের হিসেবে এবছর দেশে লবণের চাহিদা 15.5 লাখ টন, কিন্তু ঘূর্ণিঝড় মোরা এবং বৃষ্টিতে উৎপাদন হয়েছে 13,64,000 টন। এতে ঘাটতি থাকছে 2,12,000 টন। আরো খবর জানানোর আগে নিচ্ছি একটি বিরতির পর জানিয়ে ফিরছি। কলেজ বাছাইয়ে ভুল করায় ভর্তি হতে পারেনি 27,000 শিক্ষার্থী। আগামী সপ্তাহে ফের আবেদনের সুযোগ। রাত 9:47 আমরা ফিরলাম। নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হলো, এখনো কলেজে ভর্তির সুযোগ পায়নি 27,000 শিক্ষার্থী। বোর্ড কর্তৃপক্ষ বলছে, কলেজ বাছাইয়ে ভুল করায় ভর্তি হতে পারেনি তারা। আগামী সপ্তাহে এসব শিক্ষার্থীকে আবার আবেদনের সুযোগ দেওয়া হবে। এদিকে কলেজ নিশ্চিতের পরও ভর্তি নিশ্চিত করেনি 50,000 শিক্ষার্থী। এবছর এসএসসি পরীক্ষায় পাশ করেছে 14,31,722 শিক্ষার্থী। কলেজে ভর্তির আবেদন করেছে 13,46,000 জন। মে মাস থেকে অনলাইনে 3 দফায় 13,19,000 শিক্ষার্থীকে কলেজ নিশ্চিত করে দেয় শিক্ষা বোর্ড। সরকারি বেসরকারি মিলে সারা দেশের কলেজে মোট আসন 28 লাখ, যা পাশ করা শিক্ষার্থীর দ্বিগুণ। ভর্তি কার্যক্রম পরিচালনাকারী বুয়েট কর্তৃপক্ষ বলছে, বাদ পড়া 27,000 শিক্ষার্থী 3 বারই পছন্দের তালিকায় দিয়েছে নির্দিষ্ট কয়েকটি কলেজ, কিন্তু ফল অনুযায়ী তাদের সেসব কলেজে ভর্তির সুযোগ নেই। এ কারণেই এখন পর্যন্ত তারা ভর্তি হতে পারেনি। ওরা মনে করতেছে আমাদের ফলাফল ভালো, আমরা ভালো কলেজ সমূহেই শুধুমাত্র অপশন দিব। তো সে কারণে দেখা যাচ্ছে যে যারা জিপিএ 5 বা 4.8 তারা এই মহানগরী বা ডিভিশনাল টাউনে যে সমস্ত ভালো কলেজ, ওই সমস্ত ভালো কলেজেই শুধুমাত্র তাদের অপশন দিয়েছে। বোর্ড কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের ফল অনুযায়ী অবস্থান নির্দিষ্ট করে দেওয়ার পরও কলেজ পছন্দে ভুল করেছে অনেকে। তবে আগামী সপ্তাহে এসব শিক্ষার্থীকে নতুন করে ভর্তির আবেদনের সুযোগ দেওয়া হবে। কিছু ছাত্র নানান কারণে আবেদন করেনি,
এই যে যারা এখনো ভর্তি হয়নি, মোটের উপর যারা এখনো ভর্তি হয়নি, ভর্তির সুযোগ পায়নি, আবেদন করেনি, এদের জন্য আমরা ভর্তির আবার একটা প্রক্রিয়া শুরু করেছি। কোনো শিক্ষার্থী কলেজে ভর্তি থেকে বঞ্চিত হবে না। এ দফায় শিক্ষার্থীদের সতর্কভাবে কলেজ পছন্দ করতে পরামর্শ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় অবৈধ স্থাপনা সরাতে সময় 10 মাস। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। ইব্রাহিম বলেছেন 10 মাস কেন, 10 বছরেও পারবে না। বিল্লাল বলছেন ঢাকায় অবৈধ স্থাপনা সরাতে আরো আগে পদক্ষেপ নেওয়া দরকার ছিল। মিজান বলেছেন হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাই। আলম বলছেন ঢাকায় অবৈধ স্থাপনা সরাতে এবারে নির্দেশনা বাস্তবায়ন করা উচিত। জাকির বলছেন অবৈধ স্থাপনা মালিকদের কাছে যেন সরকার মাথা নত না করে। সানিয়া বলছেন কোনো কর্মকর্তা বা কর্মচারী অবৈধ স্থাপনাকারীদের সহযোগিতা করলে তাকে কঠিন শাস্তি দিতে হবে। জামাল বলছেন অবৈধ স্থাপনাকারীদের শাস্তির আওতায় আনা উচিত। মারুফ বলছেন যে কোনো মূল্যে ঢাকায় অবৈধ স্থাপনা দূর করতে হবে। নজরুল বলছেন অবৈধ স্থাপনাকারী যেই হোক ছাড় দেয়া ঠিক হবে না। রিয়া বলছেন সরকারের কাছে অনুরোধ অবৈধ স্থাপনা সরাতে কঠিন পদক্ষেপ গ্রহণ করুন। তবে এটি আসলে অত সহজ হবে না, কারণ হচ্ছে যে রাজধানীতে যে আবাসিক এলাকাগুলি রয়েছে তার মধ্যে কোনগুলি, যে বিশেষ করে স্কুল কলেজ, তা আসলে বাণিজ্যিক ব্যাপার হবে কিনা, তাকে কাকে কাকে সরতে হবে, কে কে থাকবে, সেটি নির্ধারণ করা আসলে অনেকদিন ধরেই তো চলছে, বিশেষ করে ধানমন্ডি এলাকায় চলছে অনেকদিন ধরে, কিন্তু আবার থেকেও যাচ্ছে। আসলে এখন এইটা চিহ্নিত করাই মনে অনেক কঠিন হবে যে কোনটা অবৈধ স্থাপনা আর কোনটা বৈধ স্থাপনা, কারণ প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে দেখা যেতে পারে যে একটা করে অবৈধ স্থাপনা। রাজুকের চেয়ারম্যান আছে আমাদের বলেছেন যে 3000 অবৈধ স্থাপনা রয়েছে মাত্র এই 3টি এলাকায়। যাই হোক, দর্শকদের অনেক ধন্যবাদ দিতে চাই, তারা নানা রকম মতামত আমাদেরকে পাঠিয়েছেন। জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে লোক নাট্য দলের 3 যুগ পূর্তি উৎসব। 4 দিনের উৎসবে মঞ্চস্থ হবে লিয়াকত আলী লাকী নির্দেশিত 8টি নাটক। বিকেলে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি সচিব ইব্রাহিম হোসেন খান। নৃত্যগীতে আর নাট্য আলোচনায় শুরু হলো লোকনাট্য দলের 3 যুগ পূর্তি উৎসব। 1981 সালে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে বর্তমান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দলটি শুরু করেছিল তাদের কার্যক্রম। বাংলাদেশে বর্তমানে নাটকের যে মান, সেই নাটকের মান নিয়ে আমরা সকলেই গর্ববোধ করতে পারি। নাটককে এতটা এই উন্নত পর্যায়ে আনার পিছনে যাদের ভূমিকা আছে তাদের মধ্যে এই লোকনাট্য দল অবশ্যই একটি সংগঠন। দলটি শুরু হয়েছিল নাট্যজন লিয়াকত আলী লাকীর নেতৃত্বে। 36 বছর পর এখনো দলটির কর্ণধার তিনি। সারা বাংলাদেশ 16 কোটি মানুষ, তো তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হওয়া উচিত, বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় নাটক, শিক্ষা ব্যবস্থায় সংস্কৃতি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অন্য সময় নানানভাবে ছিল, কিন্তু এখন আসলে পরিকল্পিতভাবেই সেটি আসা উচিত। উৎসবের 8টি নাটকের সবগুলোরই নির্দেশক লিয়াকত আলী লাকী। এর মধ্যে রয়েছে রবি ঠাকুরের 2 নাটক ডাকঘর ও রথযাত্রা, সুকুমার রায়ের অবাক জলপান, মলিয়ারের কুঞ্জুস, গাউজিং জিয়ানের মাঝরাতের মানুষেরা, মুজিব মানে মুক্তি, সোনাই মাধব ও লীলাবতী আখ্যান। উৎসবে প্রতিদিন মঞ্চস্থ হবে 2টি করে নাটক। 8 জুলাই লোকনাট্য দলের কর্মমুখর 3 যুগ নিয়ে সেমিনার ও লীলাবতী আখ্যান মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনে উদ্বোধন হয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ স্কাইওয়াক। চংকিং এর দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি পার্কে চালু হয়েছে এই স্কাইওয়াক। আকাশে হেঁটে বেড়ানোর রোমাঞ্চকর অনুভূতি পেতে সেখানে নেমেছে পর্যটকের ঢল। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজন। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব নিউ ইয়র্কের আতশবাজির কিছু ছবি দেখে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই। রাত 9টায় বাংলাদেশ।